ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টটাতে মূলত আমরা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ বা জীবনের প্রবাহমানতার শেষ অংশটা পড়ব, যেখানে আমাদের বৃদ্ধি ও বিকাশ এই দুটো ঘটনার বিষয়ে পড়তে হবে বা জানতে হবে। তা আমরা মূলত সেই বৃদ্ধি এবং বিকাশ এই দুটোর বিষয়ে জানার চেষ্টা করব এই ভিডিওতে। বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই দুটো বিশেষ ঘটনার কথা মূলত আমরা এই পার্টটাতে আলোচনা করব। তা আমাদের প্রথমে আগে জানতে হবে যে জীবের তো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন একটা জীব সে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে, জীবটা বিপাক প্রক্রিয়া সম্পন্ন করে, অলরেডি আমরা আগের পার্টে পড়লাম জনন প্রক্রিয়াও সম্পন্ন করে। ঠিক তেমনি জীবের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ধর্ম বলা যেতে পারে, সেটা হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। তা প্রত্যেকটা জীব তারা কিন্তু বৃদ্ধি প্রক্রিয়াটা সম্পন্ন করে। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে দেখা যায় সেটা একটা এককোষী জীব হতে পারে, সেটা একটা বহুকোষী জীব হতে পারে। তাদের বৃদ্ধির প্রক্রিয়াগুলো ভিন্ন হতে পারে, কিন্তু বৃদ্ধি বা গ্রোথ কিন্তু প্রত্যেকটা লিভিং অর্গানিজম যত আছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তার কারণ বৃদ্ধি কিন্তু জীবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং বিকাশটাকে অনেকে কিন্তু বৃদ্ধির সঙ্গে মিশিয়ে ফেলে, বাট আমাদের জেনে রাখতে হবে যে বৃদ্ধি আর বিকাশ কিন্তু দুটো পুরোপুরি পৃথক দুটো ঘটনা, যদিও দুটো একটা অন্যটার উপর নির্ভরশীল। তা বিকাশও কিন্তু প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এবং একটা জীবের জন্ম থেকে যে মৃত্যু, তার মাঝে তার মধ্যে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় সেইগুলোকে একত্রে কিন্তু বিকাশ বলা হয়। হ্যাঁ, তার মানে আমাদের জেনে রাখতে হবে বিকাশটা কিন্তু বৃদ্ধির মধ্যেই পড়ে। বৃদ্ধিরই বলা যেতে পারে একটা পর্যায় হচ্ছে বিকাশ। তাহলে আমাদের যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধিটার বিষয়ে আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করব, গ্রোথের বিষয়ে। দেন আমরা বিকাশটার বিষয়ে আলোচনা করব। প্রথমে যদি আমাদের বৃদ্ধির কথা বলতে হয়, তাহলে এই বৃদ্ধি এটি জীবের একটি বৈশিষ্ট্য, অর্থাৎ প্রজনন, পুষ্টি, রেচন, সংবহন, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য নয়, বৃদ্ধিও কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলা যেতে পারে। এবং এটা কিন্তু যেটা হয়, এর এই যে বৃদ্ধির প্রক্রিয়াটা, এটা এককোষী জীবেও হয়, বহুকোষী জীবেও হয়। তাই বৃদ্ধির যদি একটা কমপ্লিট আমাদের ডেফিনেশন বলতে হয়, তাহলে আমরা বলবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষে বা জীবেদের দেহে নতুন উপাদান সংশ্লিষ্ট হয়ে কোষ বা জীবের আকার, আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের বৃদ্ধি সম্পন্ন হয়, বা শুষ্ক ওজনের বলা যেতে পারে অপরিবর্তনীয় পরিবর্তন ঘটে, তাকে বৃদ্ধি বলে। একটা কমপ্লিট ডেফিনেশনে আমরা বলছি কি, আমরা বলছি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, তার মানে বৃদ্ধিটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল একটা প্রসেস বলা যেতে পারে, জীব দেহের শরীরের মধ্যে ঘটে। এবং সেটা আমরা কোষে বা জীব দেহের মধ্যে বলেছি।
অর্থাৎ যদি এটা এককোষী জীব হয় তাহলে তার যেহেতু একটাই কোষ আছে তখন আমরা বলবো কোষে, বা সেটা আবার একটা জীবও হতে পারে। আর বহুকোষী জীবেদের ক্ষেত্রে আমরা জীবদেহের কোষগুলোতে যেটা বলছি যে কোষে বা জীবদেহের কোষে বা অঙ্গগুলোতে, এবং সেই অঙ্গগুলোরও কিন্তু আলটিমেটলি কোষেই। তার কারণ মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে বৃদ্ধি কিন্তু সংঘটিত হয় কোষের প্রোটোপ্লাজমে। তাহলে একটা কোষ ধরলে তার প্রোটোপ্লাজমে, একটা জীবদেহ ধরলে সেই জীবদেহের প্রতিটা কোষের প্রোটোপ্লাজমে, আবার কোন একটা অঙ্গ ধরলে সেই অঙ্গে যে কোষগুলো আছে সেই কোষগুলোর প্রোটোপ্লাজমে কি হয়, নতুন উপাদান সংশ্লেষিত হয়। এই নতুন উপাদান সংশ্লেষিত হয় কিভাবে? এই নতুন উপাদানটা সংশ্লেষিত হয় মূলত বিপাক ক্রিয়ার মাধ্যমে। বিপাক ক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এবং আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিপাক তো দুই রকমের হয়, উপচিতি আর অপচিতি। তা উপচিতিমূলক বিপাক ক্রিয়া অপচিতিমূলক বিপাক ক্রিয়ার চেয়ে বেশি হতে হয়। বেশি হলে তবেই কিন্তু বৃদ্ধি হবে। তাহলে শুধুমাত্র জীবদেহের কোষে বিপাক ক্রিয়া সম্পন্ন হচ্ছে তার মানেই তার যে বৃদ্ধি হবে এমনটা নয়। সেখানে গঠনমূলক যে মানে বিপাক ক্রিয়া, এটাকে আমরা উপচিতিমূলক বিপাক ক্রিয়া বলি, সেইটার মান কিন্তু ভাঙনমূলক যে বিপাক ক্রিয়া অর্থাৎ অপচিতিমূলক বিপাক ক্রিয়া তার থেকে বেশি হতে হয়, তবেই কিন্তু জীবদেহের মধ্যে আমরা বৃদ্ধি সংঘটিত হতে দেখব। আবার ডেফিনেশনে যদি ফিরে আসি, বলা হচ্ছে নতুন উপাদান সংশ্লেষিত হয়ে কোষ বা জীবের আকার, আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় একটা পরিবর্তন ঘটে, যেটা কিন্তু মাথায় রাখতে হবে একটা স্থায়ী। মানে আমরা আলাদা করে একটা বিষয় বলতে পারি এখান থেকে, যে বৃদ্ধি হলো স্থায়ী অপরিবর্তনীয় ঘটনা, অর্থাৎ এর একটা পার্মানেন্ট প্রসেস। এই যে সংশ্লেষিত হলো হয়ে জীবদেহের যে আকার আকৃতি বাড়লো, সেটা কিন্তু একদম পারসিস্ট করে, যে সেটা একদম স্থায়ী হয়। শুষ্ক ওজনের অপরিবর্তনীয় পরিবর্তন ঘটে, তাকে বৃদ্ধি বলে। শুষ্ক ওজনের এই লাস্টের বিষয়টা কিন্তু আমাদের লিখতেই হবে, খুব ইম্পর্টেন্ট লাইনটা। তখন বৃদ্ধি হওয়া মানে জীবদেহের শুষ্ক ওজন বাড়বে। তা শুষ্ক ওজন বলতে কি বোঝায় না, একটা জীবদেহের মধ্যে থাকা সমস্ত জল তার ওজনটাকে বাদ দিলে বাকি যে ওজনটা পড়ে থাকে সেটাকে শুষ্ক ওজন বলা হয়। তা জীবদেহের সেই শুষ্ক ওজন কিন্তু বৃদ্ধির মাধ্যমে দেখা যায় বৃদ্ধি পায়। তার কারণ কোষের প্রোটোপ্লাজমে নতুন নতুন পদার্থ সংশ্লেষিত হয়েছে, তাদের তো একটা মাস বা ভর থাকবেই। তাই দেখা যায় আলটিমেটলি গোটা কোষের কিন্তু ভরটা বেড়ে যায়। আর কোষের ভর বাড়লে সেই কোষগুলো যে জীবদেহে আছে সেই জীবদেহের ভর কিন্তু বৃদ্ধি পাবেই। সেই জন্যই বলা হয়েছে কি না, সেই জন্যই বলা হয়েছে শুষ্ক ওজনের অপরিবর্তনীয়ভাবে পরিবর্তন ঘটে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকে বৃদ্ধি বলে। তাহলে বৃদ্ধির ডেফিনেশন পড়লাম আমরা। এছাড়া কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারি, এবং এটা আমরা আরেকটু বলতে পারি যে বৃদ্ধি কোথায় সংঘটিত হয় না, বৃদ্ধি মূলত কোষের প্রোটোপ্লাজমে সংঘটিত হয়। এই হলো বৃদ্ধির ডেফিনেশন এবং বৈশিষ্ট্য বলা যেতে পারে। এই বৃদ্ধি কিন্তু সমস্ত জীবের মধ্যে সংঘটিত হয়, সেটা এককোষী জীব হতে পারে, সেটা বহুকোষী জীব হতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে। তাই বৃদ্ধির মূলত তিনটে দশা রয়েছে, তিনটে ফেজের মাধ্যমে গ্রোথ বা বৃদ্ধি সম্পন্ন হয়। তা আমরা এবার মূলত বৃদ্ধির সেই দশা তিনটের বিষয় জেনে নেব, যে কি কি দশা রয়েছে। তারপর আমরা বিকাশটাকে নিয়ে আলোচনা করব। বৃদ্ধির দশা বা ফেজের কথা বললে আমাদের জেনে রাখতে হবে বৃদ্ধির কিন্তু তিনটি দশা। যার মধ্যে প্রথম দশাটাকে বলা হয় কোষ বিভাজন দশা, অর্থাৎ এটাকে সেল ডিভিশন ফেজ বলা যেতে পারে। এই প্রথম দশায় কি হয় না, প্রথম দশায় একটা কোষ সে কিন্তু বিভাজিত হয়, মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন একাধিক কিন্তু কোষ উৎপন্ন করে। তার মানে
একটা জীবদেহে বৃদ্ধি সম্পন্ন হতে গেলে প্রথমে কিন্তু জীবদেহের কোষকে ভাঙতে হবে, ভেঙে নতুন কোষ তৈরি করতে হবে। নতুন অপত্য কোষ তৈরি করলে তবে বৃদ্ধির প্রথম দশাটা সম্পন্ন হয়, অর্থাৎ বলতে পারি ফার্স্ট ফেজে বিভাজন সম্পন্ন হয়। তা বিভাজিত হয়ে দেখা গেল অনেকগুলো কোষ তৈরি হলো, দেখা গেল 4টে বা 8টা, অনেকগুলো অসংখ্য কোষ তৈরি হলো। তারপর দ্বিতীয় কি হয় না, সেকেন্ড স্টেপে যেটা হয় সেটা হচ্ছে আয়তন বৃদ্ধি হয়। বা এটাকে আমরা দীর্ঘীকরণও বলতে পারি, ইলংগেশনও বলা হয়। তা এই ইলংগেশন বা দীর্ঘীকরণ বা আয়তন বৃদ্ধিতে কি হয় না, এই যে কোষগুলো তৈরি হলো সেই কোষগুলো জাস্ট তৈরি হয়েছে, নিউলি ফর্ম সেল বলা যেতে পারে। তা সেই সেলগুলোর যে প্রোটোপ্লাজম অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস নিয়ে তো প্রোটোপ্লাজম, তা সেই দুটো জায়গাতে বিভিন্ন প্রকার পদার্থ সংশ্লেষিত হয়, তার ফলে দেখা যায় কোষগুলোর কিন্তু আকার আয়তন বেড়ে যায়। এটাকে আমরা বলছি আয়তন বৃদ্ধির দশা, বা এটাকে ইলংগেশন ফেজ বা দীর্ঘীকরণ দশাও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে ফার্স্ট ফেজে নতুন কিছু কোষ তৈরি হওয়ার পর সেই নতুন কোষগুলোতে বিভিন্ন প্রকার উপাদান সংশ্লেষিত হলো, উপাদান সংশ্লেষণ, যার মাধ্যমে কোষগুলোর কি হয়েছে দেখতে পাচ্ছি না, আলটিমেটলি গোটা আয়তন বেড়ে গেছে বা কোষগুলো দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘীকরণ যেটা বলা হয়েছে, বড় হয়ে গেছে। এরপর কি হয় না, তৃতীয় নম্বর ফেজটাকে বলা হয় বিভেদন দশা, বা এটাকে ডিফারেন্সিয়েশন ফেজও বলা হয়। তাই বিভেদন দশায় কি হয় না, এই যে 4টে কোষ তৈরি হয়েছিল দেখা গেল যেগুলোর আয়তন বৃদ্ধি ঘটে তারা একদম ম্যাচিওর হয়ে গেছে, এবার এখানে কিন্তু তারা বিশেষত্ব লাভ করে, বা তার বলা যেতে পারে তারা বিভেদিত হয়। বিভেদিত হয় কথার মানে এই 4টে কোষের মধ্যে দেখা যাচ্ছে উপরের দুটো কোষ এর একটা কলা তৈরি করলো, আবার নিচের দুটো কোষ এর একটা কলা তৈরি করলো। তার মানে কোষগুলোর মধ্যে বিশেষত্ব এসে গেল, কোষগুলোর প্রোটোপ্লাজমের কাজের দায়িত্ব তারা আলাদা করে বুঝে নিল, বুঝে নিয়ে দেখা যাচ্ছে তারা নতুন দুটো কলাতে রূপান্তরিত হয়ে গেল, সেলগুলো টিস্যুতে কিন্তু মডিফাই হয়ে গেল, তার কারণ সেলগুলো নিজেদের কাজের দায়িত্ব কিন্তু ভাগ করে নিয়েছে। তা এইটা হয়ে গেল কোষের বিভেদন দশা বা ডিফারেন্সিয়েশন ফেজ। তার মানে দেখতে পেলাম একটা জীবদেহে বৃদ্ধির 3টে দশা। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বৃদ্ধির দশাগুলির কথা আলোচনা করো বা কটা দশা, তাহলে বলবো 3টে দশা। প্রথমে বিভাজন, অর্থাৎ কোষটা ভেঙে গিয়ে নতুন অনেকগুলো কোষ তৈরি করলো। তারপর দ্বিতীয় ফেজটাকে বলা হচ্ছে আয়তন বৃদ্ধির দশা বা দীর্ঘীকরণ দশা, যেখানে কোষের মধ্যে বিভিন্ন প্রকার বিপাক ক্রিয়ার দ্বারা নতুন পদার্থ সংশ্লেষিত হয়ে কোষটার আকার আয়তন কিন্তু বেড়ে গেল। আর লাস্টলি কি হলো না, সেই কোষটা পরিণত হওয়ার পর সে নিজের দায়িত্ব আলাদা করে বুঝে নিল, অর্থাৎ সেই কোষটা কিন্তু কলাতে বিভেদিত হলো, যেটাকে সেল ডিফারেন্সিয়েশন বা কোষীয় বিভেদন দশা বলা হচ্ছে। তবেই কিন্তু বৃদ্ধি কমপ্লিট হলো। এরপর বৃদ্ধির সাথে আমরা যদি বিপাকটাকে জেনে নিই, বৃদ্ধির বিষয়ে আমরা টোটালি জেনে নিলাম, বৃদ্ধির ডেফিনেশন জেনেছি যে জীবদেহের কোষে বা অঙ্গে বা কোনো একটা কোষের মধ্যে প্রোটোপ্লাজমে বিভিন্ন প্রকার উপাদান সংশ্লেষিত হওয়ার কারণে কোষের আকার আয়তন শুষ্ক ওজন বেড়ে যায় অপরিবর্তনীয় স্থায়ীভাবে, সেটাকে বৃদ্ধি বলে। বিকাশ কিন্তু বৃদ্ধির সাথে পুরোপুরি পৃথক একটা ঘটনা, যদিও দুটো একটা অন্যটার উপর নির্ভরশীল। বৃদ্ধিতে যেমন জীবদেহের শুষ্ক ওজন বেড়ে গেছে, আমরা যদি বিকাশ নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে বিকাশ বা যেটাকে আমরা ডেভেলপমেন্ট বলেছি, এই ডেভেলপমেন্ট কিন্তু একটা সামগ্রিক ও প্রগতিশীল পরিবর্তন। তার মানে জীবদেহের মধ্যে যা কিছু পরিবর্তন হয় সবগুলোকে নেওয়া হয়েছে, একটা সামগ্রিক ব্যাপার রয়েছে। এবং প্রগতিশীল মানে এটা প্রোগ্রেসিভ, ক্রমশ কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। অর্থাৎ যেটা দেখা যায় যে বিকাশে মূলত জটিলতা কিন্তু বৃদ্ধি পায় জীবদেহের,
এবং বিকাশের যদি আমাদের ডেফিনেশন বলতে হয় তাহলে বলবো যে বহুকোষী জীবের ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জীবদেহে যে সমস্ত পরিবর্তন, যেমন জনন, বৃদ্ধি, পৃথকীকরণ ইত্যাদি সম্পন্ন হয়, সেগুলিকে একত্রে বিকাশ বলে। ডেফিনেশনে পরিষ্কার কি বলা হচ্ছে না, বহুকোষী জীবের ক্ষেত্রে একটা জীব জন্ম নিল, মানে একটা জীব জাস্ট জন্ম নিয়েছে, তারপর থেকে একদম মৃত্যু, মানে তার টোটাল যে জীবনকাল বা লাইফ স্প্যান, সেই সময়টার মধ্যে জীবদেহে যেসব পরিবর্তন ঘটে, যেমন জীবদেহ জনন সম্পন্ন করে, বৃদ্ধি সম্পন্ন হয়, পৃথকীকরণ সম্পন্ন হয়, এই সমস্ত ঘটনাগুলোকে একত্রে কিন্তু বিকাশ বলা হয় বা ডেভেলপমেন্ট বলা হয়। তার মানে একটা রিপ্রোডাকশন আমরা কি পড়েছি না, স্পার্মের সঙ্গে ওভাম মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। সেই জাইগোট কিন্তু মাতৃগর্ভে, ইন কেস অফ হিউম্যান, মানুষের যদি বলা হয় তাহলে মানুষের মাতৃগর্ভে কিন্তু 9 মাস 10 দিন বড় হওয়ার পর যখন ভূমিষ্ঠ হয়, সেই ভূমিষ্ঠ হওয়া থেকে একদম জন্ম, মানে সে আস্তে আস্তে ক্রমশ বড় হচ্ছে, তার মধ্যে চক্রাকার পথে বিভিন্ন পরিবর্তন ঘটছে, রিপ্রোডাকশন সম্পন্ন করছে, বৃদ্ধি হচ্ছে, পৃথকীকরণ হচ্ছে, বিপাক ক্রিয়া হচ্ছে, এই প্রত্যেকটা ঘটনাকে একত্রে নিয়ে কিন্তু আমরা বলছি বিকাশ। এবং এই বিকাশ হওয়ার মাধ্যমে জীবদেহে ক্রমশ কিন্তু জটিলতা বৃদ্ধি পায়। একটা এককোষী জাইগোট, সেখান থেকে এমব্রিও, সেই এমব্রিও থেকে আবার দেখা যাচ্ছে বিভিন্ন অর্গ্যান বিশিষ্ট একটা ম্যাচিওর তৈরি হচ্ছে। সেই ম্যাচিওর বেবিটার বডির ভেতরে থাকা বিভিন্ন গ্ল্যান্ড গুলো আবার তারপর পরিণত হচ্ছে, তারা তাদের কাজ শুরু করছে, অর্থাৎ ক্রমশ জটিলতা কিন্তু বৃদ্ধি পেতেই থাকছে। তা এই টোটাল প্রক্রিয়াটাকে বিকাশ বলা হয়। তার মানে দেখতে পাচ্ছি বিকাশের মধ্যেই কিন্তু বৃদ্ধি পড়ছে, বিকাশ সব পরিবর্তনগুলোকে নিয়ে একত্রে বলা হচ্ছে, যার মধ্যে বৃদ্ধিটাও কিন্তু ইনক্লুডেড আছে। তাই বৃদ্ধি না হলে কিন্তু বিকাশ সম্পন্ন হবে না। তখন শুধু জনন হলো আর বাকি কোনো ঘটনা ঘটলো না চক্রাকারে, তাহলে বিকাশ সম্পন্ন হবে না। জনন হতে হবে, ঠিক তেমন বৃদ্ধিও হতে হবে। তাই বলা যেতে পারে বিকাশ কিন্তু বৃদ্ধি ছাড়া কোনোভাবেই সম্পন্ন হওয়া সম্ভব নয়। আবার উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে একটা জীবদের যদি বিকাশ না হয় তাহলে বৃদ্ধি কি করে হবে? তখন বিকাশের মধ্যেই তো আলটিমেটলি বৃদ্ধিটা আসছে। তারা যদি কোষ বিকাশ করবো না ভাবে তাহলে তার মধ্যে কখনোই বৃদ্ধি সম্পন্ন হবে না। তাই বলা যেতে পারে বৃদ্ধি এবং বিকাশ দুটো পৃথক ঘটনা হলেও তারা কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল ঘটনা। এবং আমরা বৃদ্ধি বিকাশের পার্থক্যে আমরা বলতে পারি যে বিকাশ কিন্তু একটা পুরোপুরি সামগ্রিক পরিবর্তন, প্রগতিশীল পরিবর্তন, একটা প্রোগ্রেসিভ চেঞ্জ বলা যেতে পারে। সেই জায়গায় বৃদ্ধিটার ক্ষেত্রে দেখা যায় সেটা কেবলমাত্র একটা গঠনমূলক পরিবর্তন। বৃদ্ধি কিন্তু একটা জীবের নির্দিষ্ট কাল পর্যন্ত হয়, বিকাশ কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত হতে থাকে। এছাড়া বৃদ্ধিকে পরিমাপ করা যায়, কিন্তু মেজারমেন্ট করা যেতে পারে, বৃদ্ধি পরিমাপক যন্ত্র আছে, কিন্তু বিকাশকে পরিমাপ করা যায় না। সেই জন্য আমরা বারবার বলছি বৃদ্ধি আর বিকাশ দুটো পৃথক ঘটনা, কিন্তু একটা অন্যটার উপর ডিপেন্ডেন্ট। বৃদ্ধি না হলে বিকাশ হবে না, ঠিক তেমন বিকাশ না হলে বৃদ্ধিও হবে না। এরপর আমাদের যদি বিকাশ বা ডেভেলপমেন্টের দশাগুলো জানতে হয়, এরও কিন্তু দশা আছে মানব বিকাশের। আমরা স্পেশালি মানুষের কথা বলছি। মানুষের বিকাশের দশার মধ্যে প্রথম যে দশাটা পড়ে সেটাকে বলা হয় সদ্যজাত বা ইনফ্যান্সি। সদ্যজাত দশা বলতে কোন সময়টাকে বলা হয় না, একদম জন্ম যে নিল, ভূমিষ্ঠ হলো, সেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যজাত দশা। এবং সেই সময় দেখা যায় যে শিশুটার কিন্তু বৃদ্ধি হতে থাকে আস্তে আস্তে ক্রমশ। এবং তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে, সদ্যজাত বা ইনফ্যান্সি স্টেজে কিন্তু শিশুর প্রধান খাদ্য থাকে মাতৃস্তন, দুগ্ধ। তার কারণ তার মধ্যেই যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদানগুলো থাকে যেগুলো সেই মুহূর্তে শিশুর দরকার।
তখন তখন মূলত শিশু মাতৃ দেহের যে কোল, সে মায়ের বলা যেতে পারে প্রচেষ্টাতে ক্রমশ বড় হতে থাকে। তখন তাকে খুব বেশি ক্রিয়াকলাপ করতে হয় না, যদিও দেখা যায় যে সদ্যজাতর শেষের দিক করে তখন কিন্তু দেখা যায় যে ক্রমশ শিশুটা চলাফেরা করতে শুরু করে, হাঁটাচলা করতে শুরু করে, তখন তার একটুখানি শক্তির বেশি দরকার। তার জন্য কিন্তু তখন মাতৃস্তন দুগ্ধ সাথে সাথে বিভিন্ন প্রকার খাবার, ডাল ভাত, সেগুলোকে সিদ্ধ করে গলিয়েও কিন্তু খাওয়ানো হয়ে থাকে। এবং এই সদ্যজাত দশায় শিশুর প্রধান বন্ধু থাকে কিন্তু তার মাই সব থেকে প্রধান বন্ধু। তারপর সদ্যজাত পেরিয়ে যখন দ্বিতীয় দশাটায় আসে, যেটাকে বলা হয় শৈশব বা চাইল্ডহুড, এটাকে মূলত ওই 3 থেকে 11 বছর পর্যন্ত সময়কালটাকে বোঝানো হয়, যেই সময় কিন্তু তার বৃদ্ধির মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এই সময় শিশুর মূর্ধল হেড পার্টটা মূলত একটুখানি বডির থেকে বড় থাকে। এই সময় সে কিন্তু বিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে ভর্তি হয় এবং বন্ধুদের সঙ্গে খেলাধুলা বেশি করে, খেলনাপাতি নিয়েও খেলাধুলো করে, খেলনাপাতির প্রতি আসক্তি থাকে মূলত শৈশব দশাতে। তখন তার বৃদ্ধির মাত্রা ক্রমশ বাড়তে থাকে, গ্রোথ হরমোনগুলো রিলিজ হতে শুরু করে। তাই তখনও কিন্তু খুব বেশি পরিমাণে বা বেশি না বললেও যথেষ্ট পরিমাণে খাবারের দরকার, যাতে সেই খাদ্য থেকে পাওয়া শক্তি দিয়ে সমস্ত ক্রিয়াকলাপ সম্পন্ন করতে থাকে। খেলাধুলার জন্য শক্তি লাগবে, তাকে মেন্টালি পড়াশোনা করার জন্যও কিন্তু কিছুটা শক্তি লাগবে। তার জন্য যথেষ্ট পুষ্টি উপাদান সম্পন্ন খাবার দরকার এই শৈশব দশায়। শৈশবের পর যেটা আসে সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, বা এটাকে অ্যাডাল্ট ফেজ বলা হয়, যেটা হচ্ছে ওই 12 থেকে 20 বছর পর্যন্ত সময়কাল। এবং আরো একটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যে সময় যে টাইম স্প্যান গুলো বলা হচ্ছে, যে সদ্যজাত মূলত 0 থেকে 3 ইয়ার পর্যন্ত সময়কাল, শৈশবটা 3 থেকে 11 বছর পর্যন্ত, বয়ঃসন্ধিকাল 12 থেকে 20। এই প্রত্যেকটা দশাই কিন্তু মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কিছুটা সময় আগেই কিন্তু দেখতে পাওয়া যায়। পুরুষদের ক্ষেত্রে আমরা মূলত যদি 0 থেকে 3 বছর দেখি, সেটা ফিমেলদের ক্ষেত্রে আরেকটু কমিয়ে দেব। এটা 11 বছর যদি বলি, সেটা আমরা 10 বছর বলতে পারি ফিমেলদের ক্ষেত্রে। কিছুটা আগেই কিন্তু দশাগুলো চলে আসে। তাই বয়ঃসন্ধিকাল, এটার বিষয় মনে রাখতে হবে খুব ভালো করে। এটাকে বলা হয় মুখ্য বৃদ্ধিকাল। এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মানব বিকাশের মুখ্য বৃদ্ধিকাল বলতে কোন দশাটাকে বোঝানো হয়, তাহলে বলবো আমরা কিন্তু বয়ঃসন্ধিকালকে। তার কারণ এই বয়ঃসন্ধিকালেই কিন্তু সব থেকে বেশি মাত্রায় বৃদ্ধি সম্পন্ন হয়। পিটুইটারি গ্ল্যান্ড বিভিন্ন প্রকারের হরমোনগুলো রিলিজ করতে শুরু করে দেয়, যে হরমোনগুলো কিন্তু আমাদের দেহের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অর্গ্যানে গিয়ে কাজ করে এবং সেই অর্গ্যানগুলোর ফাংশনিংটাকে দেখাশোনা করে। আমাদের সেক্স হরমোনগুলো মূলত এই সময় থেকে কাজ করতে শুরু করে, এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডাল্ট ফেজ থেকে। তাই দেখা যায় তখন কিন্তু সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো, যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। যেমন পুরুষদের ক্ষেত্রে গলার স্বর ক্রমশ ভারী হয়ে যায়, বডি অনেকটা মাস্কিউলার হয়ে যায়। এছাড়া মুখেতে এবং দেহের বিভিন্ন অংশে কিন্তু হেয়ার গ্রো করতে শুরু করে। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়। এবং একই রকম ভাবে ফিমেল সেক্স হরমোনগুলো কাজ করার কারণে তাদেরও দেহে কিন্তু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থির বিকাশ হয়, গলার স্বর মূলত মানে কোমল হয়ে যায়, সুইট ভয়েস হয়ে যায়। বডির যে স্কিনের নিচে মূলত ফ্যাট সঞ্চিত হওয়ার কারণে সেই স্কিন মূলত কোমল হয়ে যায়। এবং এই সময় কিন্তু বন্ধুদের প্রতি আসক্তি বা অপোজিট সেক্সের প্রতি কিন্তু অ্যাট্রাকশন ক্রমশ বাড়তে থাকে, যেগুলো মূলত সেক্স হরমোনগুলোর ক্রিয়াশীলতার কারণেই মূলত সেই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। বয়ঃসন্ধিকালের পর যে দশাটা আসে সেটা হচ্ছে পরিণত দশা, বা এটাকে ম্যাচিওর ফেজ বলা হয়, ম্যাচিওর স্টেজও বলতে পারি আমরা, যেটা হচ্ছে 20 থেকে 60 বছর পর্যন্ত সময়কালকে বলানো হয়। তা এই সময়টায় কি হয় না, দেহের প্রত্যেকটা অর্গ্যান বা গ্ল্যান্ড তারা কিন্তু পুরোপুরি পরিণত হয়, তারা একদম সর্বাধিক মাত্রায় কাজ করতে থাকে এবং দেহের কিন্তু শক্তির চাহিদাও তখন বাড়তে থাকে। তখন বেশ কিছু মানে পরিশ্রমমূলক কাজ করতে হয়, যার জন্য বেশি করে শক্তির দরকার। এবং এই সময় কিন্তু এই সময়টাই মূলত বিদ্যালয়ে থেকে তারা কিন্তু কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় আমরা মূলত যেয়ে থাকি। তাই এই সময়টা শক্তির বেশি প্রয়োজন। এবং
এই সময়টাতে মূলত পজিটিভ গ্রোথ দেখতে পাওয়া যায়। লাস্ট যে ফেজটা রয়েছে বিকাশের 5টা মোট দশার মধ্যে লাস্ট হচ্ছে বার্ধক্য দশা। এই বার্ধক্য দশা মূলত 60-এর পর থেকে একদম মৃত্যুর সময়কাল পর্যন্ত বলা হয়, এটাকে বার্ধক্য দশা বা এজিং স্টেজ বলা যেতে পারে। এই সময়টাই কিন্তু মাথায় রাখতে হবে, এই দশাটাকে আমরা ঋণাত্মক বৃদ্ধি দশা বলি। ঋণাত্মক বৃদ্ধিকাল বলা হয়। এখন এই সময় কিন্তু কোষ বিভাজন কমতে থাকে, কোষ যেগুলো তৈরি হয়েছিল অলরেডি সেগুলোর মধ্যে বেশ কিছু কোষ মারা যেতে থাকে, তার ফলে কিন্তু দেহে বার্ধক্যের ঝাঁপ এসে পড়ে। স্কিন মূলত ভাঁজ হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, তার কারণ সেখানে থাকা সেল বেশ কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এই সময় কিন্তু খুব সহজ পাচ্য খাবার খেতে হয় যাতে সেটা সহজে হজম করা যায়, তার কারণ ডাইজেস্টিভ জুস ক্ষরণ কিন্তু সেই সময়টা অনেকটাই কমে যায়। তাই এই সময়টার অনেকটা তাকে এই সদ্যজাত দশার মতনই তাকে তার সঙ্গে বলা যেতে পারে আচরণ সম্পন্ন করতে হয়। খুব সহজ পাচ্য খাবার দিতে হয় এবং খাবারের পরিমাণ অনেকটা কমে দিতে হয়। তারপরে এই সময়টায় বার্ধক্যতেও কিন্তু কাজ করার মাত্রাটা অনেক কমে যায়। সদ্যজাত যেমন কাজ করার মাত্রা কম ছিল শুরুর দিকে, তাই খুবই স্বল্প পরিমাণে খাবারের প্রয়োজন। বার্ধক্যটাতেও ঠিক তাই, স্বল্প পরিমাণ খাবারের প্রয়োজন, তার কারণ তখন কিন্তু কাজকর্ম খুব একটা বেশি করতে হয় না, তখন কর্মজীবনে ছুটি চলে আসে, মূলত বিশ্রামের মাধ্যমে সময় কাটতে থাকে। তাই অতিরিক্ত পরিমাণে খাওয়া সেই সময় কখনোই উচিত নয়। এবং এই সময় যেহেতু বৃদ্ধির মাত্রা কমতে শুরু করছে, তাই এটাকে ঋণাত্মক বৃদ্ধিকাল বলা যেতে পারে। একদম সদ্যজাত থেকে পরিণত পর্যন্ত বৃদ্ধির গ্র্যাফ কিন্তু ক্রমশ আস্তে আস্তে উপর দিকে উঠেছে, তাই ওটাকে আমরা ধনাত্মক বৃদ্ধিকাল বলতে পারি উপরের দশাগুলোকে, কিন্তু বার্ধক্যটাকে আমরা বলবো ঋণাত্মক বৃদ্ধিকাল। এবং অবশ্যই মনে রাখবো বয়ঃসন্ধি দশাটাকে বলা হয় কিন্তু মুখ্য বৃদ্ধিকাল। এই হয়ে গেল মানব বিকাশের 5টা দশা: সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত এবং বার্ধক্য। প্রত্যেকটা দশার যে টাইম স্প্যান সেটা আমাদের খেয়াল রাখতে হবে, তার সঙ্গে প্রতিটা দশার বৈশিষ্ট্য ফিচার্স গুলো জেনে রাখতে হবে। যেমন প্রশ্ন আসতে পারে যে খেলনা প্রতি আসক্তি সব থেকে বেশি থাকে মানব বিকাশের কোন দশায়, তাহলে আমরা বলবো যে সেটা মূলত শৈশব দশাতে থাকে, সেটা সদ্যজাত দশায় থাকে। শৈশবে মূলত বন্ধুদের প্রতি আসক্তি বাড়ে, খেলনাপাতিও থাকে, মাও থাকে। দেন বয়ঃসন্ধিকালে দেখা যায় বন্ধুদের প্রতি আসক্তি কিন্তু বেশি বেড়ে যায়, বিপরীত সেক্সের পার্সনের সঙ্গে আসক্তি কিন্তু বেড়ে যায়। এইভাবেই একদম মৃত্যুর সময়কাল পর্যন্ত বিকাশ প্রক্রিয়াটা চলতে থাকে বিভিন্ন দশার মাধ্যমে। তাহলে আমরা বৃদ্ধি এবং বিকাশ দুটোর কথা পড়ে নিলাম, দেখলাম যে দুটো পুরোপুরি পৃথক ঘটনা। বৃদ্ধির 3টে দশা, বিভাজন, দীর্ঘীকরণ, তারপর বিভেদন দশা। আর বিকাশের কিন্তু 5টা দশা। তাই প্রশ্ন ভালো করে দেখে দেন উত্তর আমাদের দিতে হবে যে বৃদ্ধির দশা বলেছে নাকি বিকাশের দশা। তাহলে আমরা বৃদ্ধি বিকাশ আলোচনার সাথে সাথে সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল কন্টিনিউটি অফ লাইফ, জীবনের প্রবাহমানতা, সেটার আমরা 2টো পার্ট কমপ্লিট করে নিয়েছি। একটা হচ্ছে রিপ্রোডাকশন বা জনন, আর লাস্ট যে পার্টটা করলাম সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্ট। নেক্সট পার্টে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব।